বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বাংলাদেশি ভাই ও বোনেরা, আপনারা সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন। দেখেন ভাই বোনেরা, আমাদের সামনে একটা নির্বাচন আসতেছে এবং আমরা নির্বাচন করব আল্লাহর বদলে এবং ভোট দিব। আমি যেই সাবজেক্ট বিষয়ে কথা বলবো তা হচ্ছে, দেখেন আমাদের নির্বাচনের সাথে সাথে আমাদের জুলাই সনদের একটা ব্যাপার স্যাপার আছে, তা হলো ইয়েস আর নো ভোট। সে বিষয়ে আমি বিশেষভাবে আজকে আলোচনা করব। আপনারা দয়া করে একটু মনোযোগী শুনবেন এবং আমার ইউটিউবকে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে খুশি হব এবং আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জুলাই সনদ হচ্ছে, দেখেন বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা, যা ইতিপূর্বে ঘটে নাই। 1972 সালে শেখ মুজিব যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন একটা সংবিধান করেছিলেন। সেই সংবিধানে অনেক ভুল ত্রুটি ছিল, তাই আমাদের বর্তমান সরকার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এবং সকল রাজনৈতিক পার্টির নেতাদের সম্মতিক্রমে আমরা জুলাই সনদ তৈরি করতে পেরেছি। সেই সনদ এতই গুরুত্বপূর্ণ যে আপনারা অনুধাবন করতে পারবেন, তা হচ্ছে সংবিধানের মৌলিক কিছু পরিবর্তন করা হয়েছে, যা আগে কখনো ছিল না। আগে জনগণের সপক্ষে কোনো এমন বেশি কিছু আইনও ছিল না। তাই এই জুলাই সনদে ছাত্রদের যে বিপ্লব হয়েছে, ফ্যাসিস্ট শেখ হাসিনা যে বিদায় নিয়েছেন, তার পরবর্তীতে আমাদের সরকার, বর্তমান যে সরকার আছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে, ওনার মতো একটা বিজ্ঞ লোক আমরা পেয়েছি। জাতি হিসাবে আমরা গর্বিত ওনাকে পেয়ে। তাই ওনার তত্ত্বাবধানে অন্যান্য রাজনৈতিক পার্টির অংশগ্রহণে আমরা এই জুলাই সনদ তৈরি করতে পেরেছি। দেখেন ভাই সাহেবরা, জুলাই সনদের জুলাই মাসে ছাত্রদের যে আন্দোলন, সে আন্দোলনে কত লোক মারা গেছে, কত লোক আহত হয়েছে আপনারা সবাই জানেন, এটা বারবারে বলতে হবে না। এবং হাসপাতালে কত লোক আছে আপনারা জানেন এবং শুনেছেন অনেকবার। তাই আমি বলবো, বর্তমান সরকার যে জুলাই সনদ তৈরি করেছেন তা অবশ্যই আপনারা এটা বুঝবেন এবং ভোট দিবেন, আমি আশা করছি। দেখেন আমাদের দেশের সংবিধানে কি যা সংযোজিত হয়েছে তা বিশেষভাবে আমি বলবো, আপনি একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে আমাদের শাসন ব্যবস্থা পরিবর্তন করা হয়েছে, বিচার বিভাগ, নির্বাচন, জনপ্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থা যেমন পুলিশ ও যেন দুর্নীতি দমন সম্বলিত সুপারিশগুলো কার্যকর করা হবে। এই যে সনদটা লেখা হয়েছে তা হয়তো আগামী 2026 জুলাইতে এটা কার্যকরী হবে এবং তাই অন্যান্য নেতারা এই সংবিধান সংশোধনে যোগ দিয়েছেন, তা বিশেষভাবে হবে। আমাদের প্রধানমন্ত্রী 2বার বেশি 10 বছর বেশি হইতে পারবে না এবং আমাদের পার্লামেন্টের 2টা কক্ষ হবে, একটা হলো নিম্ন কক্ষ এবং উচ্চ কক্ষ, যা ব্রিটেনে আছে, যা আমেরিকাতে আছে, যেমন সিনেট ও কংগ্রেস। কংগ্রেসের আইনগুলো ভুল ত্রুটিগুলো সিনেট ওটা রিভিউ করে এবং এটা কারেকশন করে। ওইভাবে আমাদের একটা সুন্দর একটা সংবিধান তৈরি হয়েছে। তাই আমি বাংলাদেশের সম্মানিত ভাই ও বোনেদেরকে অনুরোধ করব, ভাই সাহেবেরা, আপনারা নির্বাচনের সাথে সাথে ওই যে ইয়েস ও নো ভোট আছে, আপনারা দয়া করিয়া যদি ইয়েস ভোট দেন, তাহলে আমাদের সমগ্র বাংলাদেশের জনগণের উপকার হবে, অবশ্যই হবে, নির্ধারিতভাবে হবে, এটাতে কোনো বিকল্প নাই। তাই আমি অনুরোধ করব ভাই সাহেবেরা, আপনারা ওই ইয়েস নো ভোটে ইয়েস মার্ক করে আপনারা জমা দিবেন। আপনারা তো আপনাদের এলাকার প্রতিনিধিকে তো নির্বাচনে ভোট দিবেন, যে মার্কায় হোক ভোট দিবেন, কিন্তু সাথে সাথে ইয়েস ভোটটা দিবেন। আমি বিশেষভাবে আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা ইয়েস ভোটটা দিবেন, তাহলে আমাদের জাতির জন্য, দেশের জন্য একটা বিরাট মাইল ফলক হয়ে দাঁড়াবে। এটা হয়তো আপনারা আজকে না অনুভব করেন, কয়েকদিন বড় হলে করবেন। পুলিশের অত্যাচার, তারপরে দুর্নীতি বাস এবং অন্যান্য সরকারি কর্মচারীদের দুর্নীতি এবং অন্যান্য বিষয় যা আমরা সাফার করতেছি, তার একটা প্রতিকার আছে। তাই আপনারা ওইটা অবহেলা করবেন না, আল্লাহর ওয়াস্তে ওই ইয়েস ভোটটা দিবেন। তদুপরি একটা কথা আমার মাইন্ডে খুব হিট করেছে, যে আমাদের বিএনপি চেয়ারম্যান তারেক রহমান
লন্ডন থেকে এসেছেন। লন্ডনের আবহাওয়া অনুযায়ী অনেকদিন উনি অবস্থ ছিলেন এবং ওনার মাথায় লন্ডনের কিছু আইন কানুন সম্বন্ধে ধারণা আছে, তা তিনি বাংলাদেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। তিনি বলেছিলেন তারেক রহমান সাহেব বর্তমানে বিএনপির চেয়ারম্যান পদাধিকার বলে হয়েছেন। ওনার মা ছিল চেয়ারম্যান, ওনার বাবা ছিলেন চেয়ারম্যান, উনি ছিলেন ইন্টেরিয়াম চেয়ারম্যান। ওনার মায়ের মৃত্যুর পরে উনি চেয়ারম্যান হয়ে গেছেন। কিন্তু উনি 17 বছর লন্ডনে ছিলেন। লন্ডনের আবহাওয়া, লন্ডনের চালচলন, নীতি এবং খাওয়া দাওয়া, আইন কানুন সম্বন্ধে উনি ভালো জ্ঞান অর্জন করেছেন। ওনার একটা প্রস্তাব ছিল যে আমাদের দেশে সুন্দরভাবে অ্যাম্বুলেন্স সার্ভিস বা ফায়ার সার্ভিস ইনি ইন্ট্রোডিউস করতে চান। তারেক সাহেব ভাই, আমি বাংলাদেশের রাস্তাঘাট সম্বন্ধে কেমন আইডিয়া আছে আমি জানি না, তবে আপনি যেই কথা বলেছেন খুব ভালো কথা, কিন্তু ফায়ার সার্ভিস এবং অ্যাম্বুলেন্সের জন্য সেপারেট লেন আপনাকে রাখতে হবে কম্পালসারি ভাবে, তা নয় কোনোদিনও ফায়ার সার্ভিস আর অ্যাম্বুলেন্স যেতে পারবে না। আপনি আগে রাস্তা ঠিক করেন, তারপরে অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস চালু করবেন। আপনাকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যেহেতু আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, পার্টি প্রধান তো হয়ে গেছে, আপনার হাতে সহ অনেক কলকাঠি আছে, আপনি করতে পারবেন ইচ্ছা করলে, কিন্তু আপনাকে সিস্টেম ফলো করতে হবে। রাস্তাঘাটে বাংলাদেশের কোনো এলাকা, ইভিন গুলশান, বরানি বলেন, দারমন্ডি বলেন, কলাবাগান, কাঠারো, কোথাও অ্যাম্বুলেন্স এবং ফায়ার সার্ভিস যেতে পারে না, রাস্তা নাই। আপনাকে প্রথমে রাস্তা ঠিক করতে হবে, এটা অবধারিত। আপনি রাস্তা ঠিক না করে আপনি অ্যাম্বুলেন্স আর ফায়ার সার্ভিস ঠিক করতে পারবেন, চালু করতে পারবেন না। ইম্পসিবল, ইম্পসিবল। আমি আজকে বলে গেলাম, আপনি এইটা এই ইস্যুটা আপনি বিশেষভাবে চিন্তা করবেন। তদুপরি আপনার একটা কথা আমাদের খুব কানে বাজতেছে, আপনি বলতেছেন বাংলাদেশ সবার আগে। ঠিক আছে, বাংলাদেশ সবার আগে, কিন্তু যেই দেশের মানুষ খেতে পাবে না, যে দেশের মানুষ কৃষি করতে পারবে না, বীজের অভাবে, সারের অভাবে, পানির অভাবে, সেই দেশ কেমনে আগে হয়? তাই আমি বলতেছি আমরা পৃথিবীর মধ্যে একটা অত্যন্ত গরিব দেশ পৃথিবীর মধ্যে। এই গরিব দেশের লোকদের যদি ভাগ্য উন্নয়ন করতে পারেন না, তাহলে দেশের লোক মাটি খেয়ে বাঁচবে? দেশের মাটি খাবে না ঘাস খাবে? আগে আপনার দেশের মানুষের উন্নয়ন কল্পে এগ্রিকালচার, প্রথমে এগ্রিকালচারে হাত দিতে হবে আপনাকে। এগ্রিকালচার উন্নয়ন করলে আমাদের দেশের লোক খুব কর্মঠ, ধান, পাট, চাল, তরি তরকারি যা আছে সব উৎপাদন করবে এবং বিদেশে রপ্তানি করবে। পেঁয়াজে শর্ট পড়বে না, আলু শর্ট পড়বে না, আমি আপনাকে গ্যারেন্টি দিতেছি। আপনি দয়া করিয়া যেই কথা বলছেন বাংলাদেশের আগে, বাংলাদেশে আগে নয়, বাংলাদেশের জনগণ আগে। যে দেশের জনগণ থাকবে না সে দেশের মাটি দিয়ে আপনি কি করবেন ওটা ভাই? আপনি মাটি বিক্রি করবেন? মাটি তার জন্য ইন্ডিয়া দখল করে দিতে পারে, কিন্তু যখন ইন্ডিয়া দখল করতে আসবে আমাদের দেশে যদি অর্ধেক 6 কোটি লোক যদি রাস্তায় গিয়ে বর্ডার গিয়ে দাঁড়ায়, ইন্ডিয়া আক্রমণ করতে পারবে না। আমি আপনাকে এই কথা বলে দিলাম। তাই আপনাকে এই কথাটা পরিবর্তন করে জনগণের কথা আগে বলতে হবে। জনগণ আগে, তারপরে দেশ। জনগণ না থাকলে দেশ পরিবর্তন কে করবে, কে তৈরি করবে? আপনি আমাকে বলেন, কে ডেলি লেবার খাটবে, কে বদলা দিবে, কে কামলা দিবে, কে আপনার জমিনে গিয়া আপনার ধান, পাট চাষ করবে, তরি তরকারি করবে? কি খাবেন আপনি? প্রতিদিন আপনার যে থালে, আপনাদের ডাইনিং টেবিলে যে খাওয়া দাওয়া আসতেছে, মাছ, তরি তরকারি কারা করে? এই জনগণ। তাই জনগণ আগে হবে, নট দেশ। আপনি কথাটা পরিবর্তন করেন আল্লাহর হস্তে, আমি অনুরোধ জানাচ্ছি আপনাকে। আপনি মনোযোগ দিয়ে শুনবেন এবং এই কথাটা আপনি কনসিডার করবেন। যেহেতু আপনার হাতে ক্ষমতা চলে গেছে, আপনি প্রধানমন্ত্রী হবেন, তবে আপনার প্রধানমন্ত্রী হওয়ার পিছনে অনেক শত্রু কিন্তু লেগে আছে। প্রধান শত্রু হলে ইন্ডিয়া থেকে আমাদের ফ্যাসিস্ট শেখ হাসিনা আপনাকে ক্ষতি করার জন্য যথেষ্ট চেষ্টা করবে এবং দরকার হলে কোটি কোটি ডলার ব্যয় করবেন। আপনি সেই ব্যাপারে সচেতন থাকবেন। আপনার ব্যক্তিগত নিরাপত্তাও যথেষ্ট ব্যাপারে আপনি খুব নিতে হবে নিরাপত্তা, যেন তেন নিরাপত্তা নয়। আপনি বুঝবেন না 60 জন 3-4 জন যে কি বলে বডিগার্ড থাকলে নিরাপত্তা হয় না। আপনি যে এলাকা যাবেন সে এলাকার বিল্ডিং বা দালান কোঠা থেকে আপনাকে দূর থেকে গুলি করতে পারে, কোনো অসুবিধা নাই। যে ভাড়াটিয়ারা আছে এখন বাংলাদেশে,
তারা ইন্ডিয়া থেকে আসছে, তারা অনেক টাকা পাচ্ছে, শেখ হাসিনা অনেক টাকা দিচ্ছে আপনাকে মারার জন্যে। আপনার মাকে তো হসপিটালে রেখে রেখে পয়জন দিয়ে মেরে ফেলছে। দেখেন আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার বাবাকে সিজাং সার্কিট হাউসে মেশিন গান দিয়ে মেরে ফেলেছিল, আর আপনার মাকে আহারে অনেক দিন হাসিনা এই হসপিটাল রেখে আস্তে আস্তে বীজ খাইয়ে মারি ফেলেছে। ভাই আপনার ফ্যামিলির জন্য আমরা দুঃখ প্রকাশ করতেছি। দেখেন আপনার বাড়ির মাটি আছে, জায়গা জমিন আছে বগুড়ার, কিন্তু আপনার মা ও বাপ নাই, তাহলে কি হলো? মাটি না আগে, মাটি আগে হইতে পারে না, আগে হইলো মানুষ। যে মানুষটা জীবন্ত, যে মানুষটা আপনাকে দেশকে সেবা করবে, দেশকে সব দিক দিয়ে আগেই নিবে। দেখেন তিনটা বিষয় আপনাকে কনসিডার করতে হবে, প্রধানত রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক। এই তিনটা জিনিস আপনি যদি কন্ট্রোলে না আনতে পারেন, আপনি কোনোদিনও প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, আমি বলে দিলাম। আপনাকে সামহাও উৎখাত করা হবে, যেইভাবে হোক উৎখাত করা হবে। তিনটা জিনিস আপনি রাখবেন, রাজনীতি, সমাজনীতি এবং অর্থনীতি। এই তিনটা জিনিসের উপরে হাত দেন আপনি, আপনি মালয়েশিয়ার মাহাতির মোহাম্মদ হয়ে যাবেন নির্ঘাতভাবে, আমি বলতেছি আজকে আপনাকে। অথবা আপনি যেই প্ল্যান নিয়ে আসেন লন্ডনের মতো, সেই প্ল্যান বাংলাদেশে চলবে না। আপনারা বাংলাদেশের ঘরে ঘরে, মাঠে ঘাটে আপনাকে যেতে হবে, এবং যে গরিব লোকের যে অসহায় অবস্থা, দুরবস্থা, তা উপলব্ধি করার চেষ্টা করবেন এবং তা রিকভারি করার চেষ্টা করবেন এবং তাকে উৎসাহ প্রদান করবেন। আপনার কথা শুনে মানুষ উৎসাহিত হবে এবং দেশেরও উন্নতি হবে। তাই আর বেশি কিছু বলতেছি না, আপনাকে আশীর্বাদ জানাচ্ছি, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে যান। কিন্তু প্রধানমন্ত্রী হলো ডক্টর ইউনূস সাহেবকে ছাড়বেন না। ভাই আপনাকে অনুরোধ করতেছি, আপনি বয়সে আমাদের চেয়ে অনেক ছোট, আমাদের জীবনের অভিজ্ঞতা আপনার চেয়ে বেশি আছে। তাই আপনাকে বলতেছি, ইউনূস সাহেবের মতো একটা ব্যক্তিত্ব, আন্তর্জাতিকভাবে খ্যাতি সামান্য এবং বুদ্ধিমত্তা, ওনার যে ইন্টেলিজেন্সি আছে, বিশ্বাস করেন আর নাই করেন, সারা পৃথিবী ওনাকে মূল্য দেয়। আমেরিকার মতো প্রেসিডেন্ট ক্লিন্টন, তারপরে প্রেসিডেন্ট ইভেন বর্তমান ট্রাম্প এবং আমাদের বারাক ওবামা তো যথেষ্টভাবে ওনাকে সম্মান দেয়, বিশ্বাস করেন। পৃথিবীর সবাই, ফ্রান্স ওনাকে, দেখেন অলিম্পিকে ওনাকে প্রধান পৃষ্ঠপোষক করেছিলেন। দেখেন সুইজারল্যান্ডে গেছেন, ওনার সম্মানের অভাব নাই, 27টা জায়গায় উনি মিটিং করেছেন আর দাওয়াত পাইছেন। চায়না গেছেন, তার সম্মানের আর অভাব নাই, অফুরন্ত 30টা ইউনিভার্সিটি গিয়ে উনি লেকচার দিয়েছেন। আর কি চান আপনারা? আমাদের দেশের চেয়ে গৌরব আর কি আছে? এই গৌরবটাকে হেলা ফেলা দিবেন না, দয়া করিয়া ওনাকে রাখেন, হাতে পায়ে ধরিয়ে ওনাকে রাখেন। উনি থাকতে চাচ্ছে না, উনি রিটায়ারমেন্ট দিতে চাচ্ছে। ওনার 86 ইয়ার্স এইজ, এই বয়সে যদি উনি এতটুকু করতেছে, এটা আল্লাহর রহমত, বাংলাদেশের লোকের জন্য এটা একটা বিশেষভাবে রহমত। উনি যে কাজ করে গেছেন আমাদের দেশের জন্য, এটা অসম্ভব, অতুলনীয়। বাংলাদেশ যতদিন জীবিত থাকবে, বাংলাদেশ মরে গেল, বাংলাদেশের ইতিহাসে এই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম থাকবে, 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 থাকবে। এবং আমরা ওনাকে সম্মান করি। উনি একজন শিক্ষক, ওনার শিক্ষকের যে কোয়ালিটি ওনার আছে। ভাই সাহেব আপনাকে অনুরোধ করতেছি, তারেক জিয়া সাহেব, আপনার হাতে এখন অনেক ক্ষমতা, আপনি ওনাকে রাখেন, যেভাবে হোক ওনাকে রাখেন। তবে ওনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা না দিলে উনি থাকবে না, মনে রাখবেন। উনি এমনি একটা পুতুল হয়ে, রাবার স্ট্যাম্প হয়ে উনি থাকবে না। ওনাকে পলিসি মেকিং এর এক্সিকিউটিভ পাওয়ার না দিলে উনি থাকবে না। আমি বারে বারে বলতেছি, আপনি মনে রাখবেন কথাগুলা। উনি থাকবে না। উনি এত লো প্রোফাইলের লোক না। উনি ইয়েস স্যার, নো স্যার, থ্যাংক ইউ স্যার, উনি এই টাইপের লোক না। ওনার নিজস্ব অনেক বিদ্যা বুদ্ধি আছে, উনি তা দিয়া কাজ করবেন। তাই আমি আজকে অনুরোধ করব, তারেক জিয়া সাহেব, আপনি দয়া করিয়া ইউনূস সাহেবকে যেভাবে হোক আমাদের দেশের ক্ষমতা দিয়া এক্সিকিউটিভ পাওয়ার দিতে হবে ওনাকে। এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে ওনাকে ধরে রাখেন, আল্লাহর বদলে আমার দেশের উপকার হবে। এবং আপনাকে অত্যন্ত সাধুবাদ এবং আশীর্বাদ করতেছি। আপনি সুস্বাস্থ্য থাকেন, ভালো থাকেন,
আপনার মায়ের মৃত্যুতে আমরা শোকাহত এবং ওনাকে বেহেশত নসিব করার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আপনি পরিবার নিয়ে ভালো থাকেন, বাংলাদেশে থাকেন, আরো ভালো হবে। এই বলে আমার কথা শেষ করতেছি। আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বাংলাদেশের জনগণ ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ।